ইউনিয়ন বাজেট 2026 প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা বসে থাকি, যারা ইনভেস্টর কমিউনিটি থেকে আসেন তারা বসে থাকেন যে আজকে নতুন কি অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, নতুন কোন সেক্টরের দিকে গভর্নমেন্ট ফোকাস করছে, কোথায় গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছে, কোথায় বেশি করে অ্যাসেট অ্যালোকেট করছে এবং যেখানে এক্সপেন্ডিচার গভর্নমেন্ট বাড়াচ্ছে সেই সেক্টরে আমরাও করো ফোকাস। আর গভর্নমেন্ট প্রত্যেকবারই একটা কোনো না কোনো বিগ নিউজ কিন্তু নিয়ে আসে। আর এই বছরও মিসেস নির্মলা সীতারামন সেই প্রথা একদম অটুট রেখেছেন। এই বছরও নিয়ে এসেছেন বিশাল বড় একটা নিউজ, যেটা আমাদের স্টক মার্কেটের উপর ডাইরেক্টলি ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। কী সেই নিউজ? গভর্নমেন্ট এসটিটি বাড়িয়ে দিয়েছে। এবার আপনি বলবেন বিগ নিউজ আবার কী হলো, এর জন্য তো মার্কেট ক্র্যাশ এসেছে, ফল এসেছে মার্কেটের মধ্যে। হ্যাঁ, বিগ নিউজই, কিন্তু নেগেটিভ নিউজ, পজিটিভ নিউজ নয়। সবাই আশা করে বসেছিল যে এবার তো ক্যাপিটাল মার্কেটের জন্য গভর্নমেন্ট কোনো একটা ভালো নিউজ নিয়ে আসবে, কারণ 200 EM-তে ট্রেড করছে, এত ফল হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এই বলছে, এটা ওটা সেটা চলছে, মার্কেট তো রিকভার হচ্ছেই না, তো ক্যাপিটাল মার্কেটের জন্য একটু না একটু পজিটিভ নিউজ আসবে। সবাই ভাবছিল এলটিসি ট্যাক্স কিছু কমবে, কিছু এসটিসি কমবে, কিছু এক্সট্রা বেনিফিট আসবে। কিছু তো এলোই না, মানে এক্সপেকটেশন অনুযায়ী তো কিছুই এলো না, বরং আনএক্সপেক্টেড সারপ্রাইজ নিউজ চলে এলো, আবার সেটাও আবার নেগেটিভ। আর এই নিউজটা এলো ঠিক 12:10 নাগাদ। আর যেই এই নিউজটা 12টার দিক করে গভর্নমেন্ট অ্যানাউন্স করতে শুরু হলো, স্টক মার্কেটে চলে এলো ক্র্যাশ। মানে এমন ফল এলো, দুম 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 করে রেড ক্যান্ডেলে পড়লো। আপনাকে যদি আমি চার্টও দেখাই তো দেখুন, আপনি দেখতে পাবেন যে এই সকালবেলা এটা 5 মিনিটের চার্ট আমি ওপেন করেছি, তো এটা নিফটি 9:15-তে ওপেন হয়েছিল। ওই মোটামুটি কটায় ওপেন হয়েছিল? 25,200-তে। বাড়তে 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 হাই লাগিয়েছিল সেদিন ওই 25,435, 436 এরকম হাই লাগিয়েছিল। তারপরে দেখুন একটু ফল, আবার রিকভার, তারপরে দেখুন হঠাৎ করে কি বড় লেভেলের ফল কিন্তু নিফটিতে এসেছে এই নিউজটার পরে। কতটা ফল এসেছে আপনি যদি উপর থেকে ধরেন, প্রায় 25,390, মানে 25,400 থেকে একদম এই লো দেখুন 25,570, প্রায় 900 পয়েন্ট, 800, 850, 900 পয়েন্টের ধারে কাছে ফল। আর আপনি যদি টপ থেকেও চেক করেন তাহলে দেখবেন যে ডেইলি ক্যান্ডেলও যদি আমরা টপ থেকে চেক করি তাহলে সেই দিন ফলটা কত বড় এসেছিল দেখুন। এখান থেকে যদি টপ থেকে আমরা দেখি, ডেইলি ক্যান্ডেলের ফল হয়েছিল প্রায় 3.5%-এর ধারে কাছে, যদিও সেটা আলটিমেটলি ক্লোজিং দেয় প্রায় 2%-এর কমেই ক্লোজিং দেয়। তো এত বড় ফল মার্কেটের মধ্যে মিসেস নির্মলা সীতারামন নিয়ে চলে এসেছেন। মানে কত পাওয়ার দেখুন, মানে একটা নিউজ আর দুম দুম করে মার্কেট ফল। তো যেই এসটিটি ট্যাক্স বাড়িয়ে দিল, সবাই চারিদিকে আপনি নিউজ শুনতে পাবেন, সবাই বলাবলি করছে যে আমাদের গভর্নমেন্ট বোধহয় চাই না যে ক্যাপিটাল মার্কেটে একটু ফুয়েল আসুক, ক্যাপিটাল মার্কেট একটু উপর দিকে যাক, আপ ট্রেন্ডে যাক, এটা গভর্নমেন্ট চাই না। ইভেন গভর্নমেন্ট ইচ্ছা করে যারা অপশন বাইং সেলিং বা যারা ফিউচার্সের উপর কাজ করে তাদের উপর কার্ভিংস চাপাচ্ছে, তাদের কোমর ভেঙে দিচ্ছে একদম। মানে তাদের উপর কন্টিনিউয়াসলি এসটিটি বাড়িয়ে 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 এরকম করে মার্কেটের মধ্যে ফল নিয়ে আসছে। তো এটা একটা গভর্নমেন্টের ইচ্ছা করে করা ফল। এই ফলের পেছনে ফান্ডামেন্টাল রিজন নেই, গভর্নমেন্ট একটা ভুলভাল ডিসিশন নিয়েছে, তো এই নিয়ে চারিদিকে বলাবলি হচ্ছে। এবার ঘটনা ভাবুন, কোনো ব্রোকার যদি আপনার হঠাৎ করে ব্রোকিং চার্জ বাড়িয়ে দেয়, এবং রিসেন্টলি অনেক ব্রোকার আপনার ডেলিভারিতে চার্জ নিয়েছে, আমরা রাতারাতি দুম করে এক নিমেষে সমস্ত ব্রোকারকে পাল্টে ফেললাম যে যা, তোর কাছে ট্রেডিং করবোই না, আমরা অন্য ব্রোকারের মধ্যে নেবো, অন্য ব্রোকারের ডেলিভারি নেবো। ব্রোকারেজ কেন বাড়ালি তুই? কিন্তু গভর্নমেন্ট যে রাতারাতি ট্যাক্স বাড়িয়ে দিল, যে এসটিটি বাড়িয়ে দিল, এটা তো গভর্নমেন্ট নেবে। তো গভর্নমেন্টকে তো আমরা এক নিমেষে চেঞ্জ করতে পারবো না, গভর্নমেন্টকে চেঞ্জ করার জন্য ভোট লাগবে। যদিও হ্যাঁ, এই পার্টিকুলার একটা রিজনের জন্য আমরা চেঞ্জ করতে যাবোই বা কেন, উনি অনেক ভালো কাজও করেছেন, তো অনেক বেটারমেন্টও হয়েছে এবং ক্যাপিটাল মার্কেটের দিক থেকে কিছু নেগেটিভসও হয়েছে, তো সেটা আমাদেরকে ভুগতে হচ্ছে। কিন্তু তাই অনেকেই বলাবলি করছে যদি এইরকম পাওয়ার আমাদের হাতে থাকতো না, যে একটু তুমি ট্যাক্স বাড়িয়ে দিলে তোমাকে আমি চেঞ্জ করে দিলাম, তো তাহলে গভর্নমেন্ট একটু সোজা হয়ে দাঁড়াতো যে না, ক্যাপিটাল মার্কেটকেও প্রোটেক্ট করতে হবে। তো আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটে এরকম একটা প্রবলেম তো এসেইছে, আপনি শুনতে পেয়েছেন। কিন্তু এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে সবাই যেটা বলছে যে ক্যাপিটাল মার্কেটে এবার কোনো ভালো নিউজ আসেনি। এবার গভর্নমেন্ট যে অ্যাসেট অ্যালোকেশন, যে স্পেন্ডিং, সেটা কোনো বিশেষ ভালো করছে না গভর্নমেন্ট। মানে আলটিমেটলি খুব বেশি যে স্পেন্ডিং বাড়াচ্ছে, আমরা যেমন দেখি যে কোন সেক্টরে ভালো অপরচুনিটি রয়েছে, কোন সেক্টর থেকে অ্যাসেটটা অ্যালোকেট হয়ে অন্য সেক্টরে যাচ্ছে, মানে ক্যাপিটাল রোটেশন হচ্ছে, এক সেক্টর থেকে বেরিয়ে আরেক সেক্টরে যাচ্ছে, এই সেক্টরে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছে, এই সেক্টরে কমাচ্ছে। তো এইরকম ঘটনা কিন্তু এবার হয়নি। তো এবার বিশেষ কোনো সেক্টরে নজর দেওয়ার মতো থিম এবার নেই। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? এবার কি কোনো থিম নেই? সবাই যেটা বলছে সেটা কারেক্ট? একদম নয়। এবারও প্রত্যেকবারের মতোই থিম রয়েছে। গভর্নমেন্ট এমন বেশ কিছু সেক্টরের দিকে ফোকাস করছে যেগুলো আমরা ধরতেই পারিনি। দেখুন, এগুলো আপনিও নিজে নিজেই ইজিলি অ্যানালাইজ করতে পারবেন, বাকি কোনো ইনফ্লুয়েন্সারের কথায় বসে থাকতে হবে না। কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে গেলে কী করতে হবে? পুরো বাজেট পড়তে হবে, বুঝতে হবে, শুনতে হবে এবং ভালো করে ইন ডিটেল অ্যানালাইজ করতে হবে। তাহলে আপনি বুঝে যাবেন যে কোথায় অ্যাকচুয়ালি গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছে এবং কোন সেক্টরের দিকে আমরা নজর রাখতে পারি। চিন্তা নেই, এই সমস্ত অ্যানালাইসিস, এই সমস্ত ডেটা ড্রিভেন যে কাজ, সেটা আমি করে নিয়েছি আপনাদের জন্য। তো সম্পূর্ণ ডিটেলস বুল অফ বেঙ্গল আপনাকে দেবে, সবসময় আমি আছি আপনার পাশে এটাতে। তো আলটিমেটলি এবারও থিম রয়েছে, এবারও এই যে মার্কেট ফল করছে, এবারও রয়েছে অপরচুনিটি। এবারও আমরা যদি ধরে ফেলতে পারি যে কোন সেক্টরে গভর্নমেন্ট ফোকাস করতে চলেছে, তো সেই সেক্টরে আসতে পারে আলটিমেট র্যালি। প্রবাবিলিটি হচ্ছে যে সেই সেক্টরের মধ্যে আমরা ইন ফিউচার একটা হাই লেভেল দেখতে পারি। তো কোন সেই সেক্টর, সব নিয়ে ইন ডেপথ অ্যানালাইজ করবো। আজকের ভিডিওতে থাকবে আমাদের কাছে 3টে পয়েন্ট। নাম্বার 1, আমরা প্রথমে করবো এসটিটি নিয়ে আলোচনা, যে গভর্নমেন্ট এসটিটি হঠাৎ করে বাড়িয়ে কেন দিল। দেখুন, গভর্নমেন্ট
গভর্নমেন্ট একদম বোকা নয়। এই যে গভর্নমেন্ট যে ডিসিশনগুলো নেয় এটার পিছনে তাদের অনেক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে যারা বসে এই ডিসিশনটা দেয়। মিসেস নির্মলা সীতারামন রাতারাতি মনে হলো যে এসটিটি বাড়িয়ে দিই, তাহলেই বাড়ানো না, এটা একটা ক্যালকুলেটিভ ডিসিশন ছিল। এবং কী কারণে ছিল, কেন এটা হয়েছে, পজিটিভস নেগেটিভ কী আছে, এটা আমরা ফার্স্ট পার্টে ডিসকাস করব। নাম্বার 2, আমরা ডিসকাস করব যে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, অপরচুনিটি রয়েছে, তো সেই অপরচুনিটি কোথায় রয়েছে, কোথায় ইনভেস্ট করলে আমরা ইন ফিউচার ওয়েলথ ক্রিয়েট করতে পারি, এবং গভর্নমেন্টের প্ল্যান আগামী দিনের জন্য অ্যাকচুয়াল প্ল্যান কী রয়েছে সেটা আমরা ডিসকাস করব। এবং আমাদের ভিডিও থার্ড পার্টে আমরা ডিসকাস করব কোন সেক্টর থেকে গভর্নমেন্ট আস্তে আস্তে অ্যালোকেশন কমাতে শুরু করেছে, মানে ক্যাপিটালকে সরিয়ে নিচ্ছে, সেক্টর রোটেশন হচ্ছে, এটাও আমরা বুঝবো, যাতে আপনি ডিসিশন নিতে পারেন যে আগামী দিনে কোন সেক্টরের মধ্যে যদি আপনি ইনভেস্টে থাকেন সাপোজ ওই সেক্টরগুলোতে, তো এবার কি সেখান থেকে বেরিয়ে আসার টাইম চলে এসেছে। এই জিনিসটা আজকে ইন ডেপথ দেখবো, আর ভিডিওতে থাকবে আজকে ইন ডেপথ ইনফরমেশন, 1 মিনিটও স্কিপ করবেন না, প্রত্যেকটা ইনফরমেশন থাকবে একদম ক্রুশিয়াল, এবং আগামী 2026 এবং পরবর্তী সময়ের জন্য এই ভিডিওটা থাকবে ভ্যালিড, তাই মন দিয়ে দেখবেন। তো প্রথমে আমরা ডিসকাস করে নিই যে এসটিটি গভর্নমেন্ট কেন বাড়ালো। দেখুন, এসটিটি মানে হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, মানে এটা আলটিমেটলি ফিউচারের অপশন করার সময় আমাদেরকে পে করতে হয়। তো এটা অনেকটা বেশি এখন গভর্নমেন্ট নিচ্ছে, যেটা 0.10 ছিল সেখান থেকে 0.15 করে দিয়েছে, যেখানে 0.2 ছিল সেটা বাড়িয়ে 0.50 করে দিয়েছে। তো এরকম কিছু ইস্যুস হয়েছে, কিন্তু কেন হয়েছে দেখুন, বুল অফ বেঙ্গলের সাথে যারা অনেকদিন ধরে যুক্ত রয়েছেন তারা মনে করতে পারবেন যে আমরা জিএসটি 2.0 নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যারা এখন অবধি দেখেননি, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে থাম্বনেলও দেখতে পাচ্ছেন। তো জিএসটি 2.0 ভিডিওটা একবার দেখে নেবেন, যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে গভর্নমেন্ট জিএসটি 2.0 নিয়ে আসার পরে গভর্নমেন্টের বেশ কিছু লস হয়ে যাচ্ছে, মানে অনেক লস করছে। তো মানে মানুষকে জিএসটিতে অনেক কিছু ছাড় দিয়েছে, অনেক জিএসটি কম হয়েছে, 18% থেকে 0-তে এসেছে, অনেকগুলো 5% থেকে 0-তে এসেছে, অনেক জিএসটি কাট হয়েছে। তো এগুলোর জন্য গভর্নমেন্টের বেশ কিছু লস হয়েছে। তো গভর্নমেন্ট এখন বলছিল যে আমাদের 48,000 কোটি টাকা লস হবে। তো সেটাই আমরা রেকটিফাই করেছিলাম ভিডিওর মধ্যে, যে অ্যাকচুয়ালি 48,000 কোটি টাকা নয়। সেই সময় তো মার্কেটের মধ্যে বিরাট বড় একটা নেগেটিভ ক্যান্ডেলও তৈরি হয়েছিল। তো সেটাই বলেছিলাম যদি ভালো নিউজও হয়, নেগেটিভ ক্যান্ডেল কেন। তো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি 48,000 কোটি টাকা লস করবে না, ওই মোটামুটি 3,700 কোটি, 3,700 থেকে 4,000 কোটি টাকা অবধি লস গভর্নমেন্ট করছে। এবার ঘটনা হচ্ছে, আপনি ভাবুন তো, আপনি একটা দেশ চালাচ্ছেন, সেই দেশের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার একটা ইনকাম আসছে, আপনি সেই ক্যাপিটালকে অ্যালোকেট করছেন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে দিচ্ছেন, ডিফেন্স সেক্টরে দিচ্ছেন, বিভিন্ন পেনশন, গভর্নমেন্ট স্কিম, সমস্ত কিছু যেটা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি চালায়। তো সেই সমস্ত জিনিস করতে সেই ক্যাপিটালটার রিকোয়ারমেন্ট রয়েছে, সেই ইনকামটার রিকোয়ারমেন্ট রয়েছে। আর হঠাৎ করে আমরা যদি ইনকাম থেকে 4,000 কোটি টাকা কমে গেল, তাহলে কোথা থেকে পাবেন সেই টাকাটা? কোথা থেকে তো কালেক্ট করতে হবে। কোথা থেকে কালেক্ট করা হবে তাহলে? আমাদের আপনাদের কাছে, যারা স্টক মার্কেটে ট্রেডিং করি, ফিউচার অ্যান্ড অপশনের উপর ট্রেডিং করি, তাদের কাছ থেকে। এবার সরকার বলছে যে আমি তোমার উপর ট্যাক্স যা বাড়িয়ে দিলাম। এবার আপনি ভাবুন তো, আপনি তো ইমিডিয়েটলি সরকারকে থ্রেটিং করতে পারবেন না যে বাড়ালে কেন, আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ তো হয় না এখানে। তো আলটিমেটলি গভর্নমেন্টও জানে যে সবাই গালাগালি করবে, রোজ সকালবেলা বসে টুইটারে গিয়ে গাল দেবে, ফেসবুকে গিয়ে গাল দেবে, কিছু না কিছু বলবে, কিন্তু যারা ট্রেডার তারা ট্রেডিং করবে, ট্রেডিং বাদ দেবে না। 0.10 থেকে 0.15 হয়েছে, তো কী হয়েছে? ট্রেডিং বন্ধ করবে না কেউ, গালাগাল তো করবে, কিন্তু ট্রেডিং করতে থাকবে, আর এই ট্রেডিং থেকেই গভর্নমেন্ট পাবে প্রফিট। তো আলটিমেটলি গভর্নমেন্ট দেখলো যে শর্ট টার্মে তো গালাগালি খেতে হবে, কিন্তু লং টার্মে সবাই ভুলে যাবে। তো এই একটা গেম খেললো, যেই লসটা হয়েছিল সেটা রিকভার করতে। এবার কতটা রিকভার করতে পেরেছে চলুন ডেটা দেখি। তো দেখুন, যেটা এসটিটি হাইক হয়েছে, যেটা বলছিলাম যে ফিউচার্সের উপর হাইক হয়েছে 0.02 থেকে 0.50 অবধি। তো এটাতে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 150% চেঞ্জ করে দিয়েছে, মানে 150% হাইক হয়েছে। আর তারপরে কত হাইক হয়েছে? যারা অপশনস করতো প্রিমিয়ামের উপর 0.10 থেকে 0.15, মানে 50% হাইক হয়েছে। আর এখানে যারা অপশন এক্সারসাইজ করতো তারা 0.125 থেকে 0.15 হয়েছে, মানে যেটা 20% ইনক্রিজ হয়েছে। এবার ঘটনা হচ্ছে, গভর্নমেন্টের রেভিনিউ টার্গেট কী? দ্য গভর্নমেন্ট ইজ এইমস টু কালেক্ট 73,700 crore, মানে 73,000 কোটি টাকা আমাদের গভর্নমেন্ট এখান থেকে করে নেবে, মানে এখান থেকে এসটিডি থেকে ট্যাক্স করে নেবে, যেটা এর আগের বার ছিল 63,600 কোটি টাকা, 63,670 কোটি টাকা। মানে এর আগের বার অবধি এসটিডিতে গভর্নমেন্ট ইনকাম করতো 63,000 কোটি টাকার একটু বেশি। কিন্তু এবার যে এসটিডি আসবে তাতে গভর্নমেন্ট এক্সপেক্ট করছে যে 73,000 কোটি টাকারও বেশি ইনকাম এখানে করে ফেলবে। তো তাহলে কত টাকার ইনক্রিজ? তাহলে 10,000 কোটি টাকা রাতারাতি ইনক্রিজ, মানে গালাগালি যাই দিয়ে গভর্নমেন্টের লাভ হচ্ছে, তো গাল খেয়ে নেবে, কোনো চিন্তা নেই। এবার ঘটনা হচ্ছে, জিএসটি 2.0-তে কী হয়েছিল? গভর্নমেন্ট বলেছিল যে 48,000 কোটি টাকার লস হবে, কিন্তু পরে আমরা একটা এসবিআই রিপোর্ট থেকে দেখতে পারি, ইভেন আমিও ক্যালকুলেশন করে আপনাকে দেখেছিলাম যে কেন একটা আইটিসি বেড়েছে। অবশ্যই জিএসটি 2.0 ভিডিওটাকে দেখে নিন, ওটা এখনও ভ্যালিড। আজকেরটা এটা দেখে নেওয়ার পরে জিএসটি 2.0টা অবশ্যই একবার চেক আউট করে নিন। তো এখানে সেবি বলেছিল যে 3,700 কোটি টাকার মোটামুটি একটা লস হবে, যেটা মোটামুটি 4,000 কোটি টাকার কাছাকাছি আমি ধরে নিচ্ছি। তো এবার 4,000 কোটি টাকা ধরুন লস, আর প্রফিট কত করছে? 10,000 কোটি টাকার বেশি। তো এবার ঘটনা দেখুন, আমাদের ফিউচার অ্যান্ড অপশনের ডেলি টার্নওভার কত হয়? অ্যানুয়াল টার্নওভার 42 লাখ কোটি টাকা টার্নওভার হয়, আর অ্যানুয়াল অপশন প্রিমিয়াম কত টার্নওভার হয়? 17 লাখ কোটি টাকার। এবার ঘটনা হচ্ছে, গভর্নমেন্ট বলছে যে এই এসটিডির ফলে আমরা যেটা এখানে 10,000 কোটি টাকা কামাবো আর এখান থেকে কিছু কামাবো, তো সব মিলিয়ে
টোটাল 21,000 কোটি টাকা, মানে ওভারঅল 21,000 কোটি টাকা কামিয়ে নেবে এখান থেকে। তো ঘটনা হচ্ছে যদি কোনো রকম ড্রপ না হয়, মানে সবাই বলছে যে ভলিউম একটু ড্রপ হয়ে যাবে নাকি, দেখুন আমার মনে হয় না, কিন্তু ধরে নিচ্ছি যে যদি ড্রপ না হয় তাহলে ভাবুন লস করছিল 4,000 কোটি টাকা আর প্রফিট করছে 21,000 কোটি টাকা, মানে সব মিলিয়ে বলছে এখানে 10,000 কোটি টাকার এখানে প্রফিট ছিল, আর এইগুলো সব মিলিয়ে মানে অপশনসের উপরে সেখান থেকে ইনকাম করে 21,000 কোটি টাকা মোটামুটি অ্যাপ্রক্স মানে এসটিডির রেভিনিউ তাদের কাছে এক্সট্রা রেভিনিউ তাদের কাছে আসবে। তো আলটিমেটলি কত প্রফিট করছে? 5 টাইমস প্রফিট করছে, মানে যা লস করলো এই কয়েক মাসের মধ্যে তার 5 টাইমস পার ইয়ার প্রফিট করছে, মানে যতটা প্রফিটের দরকার নেই তার থেকেও বেশি প্রফিট করছে। মানে কি গেম বুঝুন গভর্নমেন্টের। আর তারপরে ধরুন সবাই বলা করছে 25% ড্রপ হয়ে যাবে, ভলিউম ড্রপ হয়ে যাবে, লোকেরা ট্রেডিং ছেড়ে দেবে। আপনার কি মনে হয় লোকেরা ট্রেডিং ছেড়ে দেবে? আর যারা ছেড়েও দেবে তারা 2 দিনের জন্য ছাড়বে, 3 নম্বর দিন থেকে আবার শুরু করে দেবে ট্রেডিং। তো আলটিমেটলি যদি ট্রেডিং ছেড়েও দেয় তাও মোটামুটি 9,600 থেকে 10,000 কোটি টাকার প্রফিট হবে, যেটাও প্রায় 2.5x, মানে প্রায় 4,000 কোটি টাকা জায়গায় 10,000 কোটি টাকা হবে, মানে মিনিমাম যদি সব কিছু খারাপ ধরি আমি, যেটা পসিবল নয়, কারণ প্রত্যেক সময়ের সাথে সাথে আমরা দেখে এসেছি এনএসসি রিপোর্ট, সেবির রিপোর্ট থেকে দেখে এসেছি যে অপশন ট্রেডাররা আমাদের দেশে বেড়েই গেছে, কমেনি, সংখ্যা দিন দিন বাড়তেই থেকেছে। তো ইনিশিয়াল পেজে যদি কমেও যায় তারপর বাড়ার পসিবিলিটি সব থেকে হাই। তো ব্যাপার হচ্ছে যে এই যে 10,000 কোটি টাকা সেটা মিনিমাম গভর্নমেন্ট কামাবেই, তো 4,000 কোটি টাকার লস, 10,000 কোটি টাকার প্রফিট, তো আলটিমেটলি 6,000 কোটি টাকার মিনিমাম থেকে মিনিমাম প্রফিট। আর যদি 20,000-এর প্রফিট করে নেয় তাহলে ভাবুন কত প্রফিট হচ্ছে। তো ঠিক এটাই রিজন ছিল এসটিটি নিয়ে আসার জন্য। এটা কি কেউ আপনাকে বলেছে? একমাত্র বুল অফ বেঙ্গলি প্রথমবার ইউটিউবের মধ্যে এটা আপনাকে বলছে। একদম খেয়াল রাখবেন, এই নিউজটা কিছুদিন পরে দেখবেন বাকিরা কভার করছে, বাকিরা নিউজ পাবলিকেশনসে কভার পাবেন বা অন্যান্য জায়গায় দেখবেন বলা হবে যে কেন হঠাৎ করে এসটিডি বাড়লো। রাতের বেলায় স্বপ্ন দেয়নি গভর্নমেন্টকে যে এসটিডি বাড়াতে হবে, তার জন্য যে বাড়িয়ে দিল। তো আশা করছে গভর্নমেন্টের প্ল্যান আপনি বুঝতে পারলেন, আলটিমেটলি রেভিনিউ হবে তবেই তো তারা স্পেন্ডিং করতে পারবে। তো দেখুন এবার বাজেটেও কিন্তু বিশেষ কিছু ক্যাপিটাল অ্যালোকেশন তারা করেনি, মানে এবার বাজেট যে আগের বছরের তুলনায় বিরাট ভালো হয়েছে তা নয়, আপনি যদি ইনফ্লেশন অ্যাড করেন তাহলে এমন কিছু ভালো হয়নি। তো আলটিমেটলি ইনকাম বাড়বে তবেই না, তো এবার যদি ইনকাম বেড়ে যায় এক্সপেক্ট করুন যে নেক্সট ইয়ার বাজেট অনেক বেটার আসবে এর থেকে। তো এটা এক্সপেক্টেড। তো আশা করছি আমার ভিউ বোঝাতে পারলাম। তো এবার আসি ভিডিওর নেক্সট পার্টে যে কোন সেক্টরে রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে অপরচুনিটি, কোন সেক্টরে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়াচ্ছে এবং আমরাও সেই সব সেক্টরেই নজর রাখবো। দেখুন আমরা এই পার্টে মেনলি ডিসকাস করবো যে গভর্নমেন্ট কোথায় গ্রোথ দিয়েছে, কিন্তু সেই গ্রোথটা এমনি নয়, নাম্বারসে ডিসকাস করবো না যে 10 থেকে 12 হলো, মানে 20% গ্রোথ হলো, সেটা আমরা ডিসকাস করবো না। আমরা গ্রোথকে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করবো, মানে আমরা চেক করব আগের বছরের থেকে এবার তো গ্রোথ হবেই, নাম্বারসে তো গ্রোথ হবে যেহেতু ইনফ্লেশন বাড়ছে। তো আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড গ্রোথ এখানে ক্যালকুলেট করে বলবো যে অ্যাকচুয়ালি ইনফ্লেশনকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়াল ফিগারে গভর্নমেন্ট কত পার্সেন্টেজে গ্রোথ নিয়ে এসেছে, সেটাই হবে প্রপার সেক্টর অ্যালোকেশনের ক্যালকুলেশন। তো দেখুন আগের বছর গভর্নমেন্টের 2025-26 বাজেট কত ছিল? 49,000 কোটি টাকা, এবার সেটা বেড়ে হয়েছে 53,000 কোটি টাকা। এবার বলছে যে 7.7% বেড়েছে অ্যাকচুয়ালি গ্রোথ, কিন্তু আপনি যদি জিডিপি ডিফ্লেটার মানে আলটিমেটলি ইনফ্লেশনের ক্যালকুলেশন যদি নিয়ে আসেন তাহলে ইনফ্লেশন বাদ দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে 4.7% গ্রোথ, মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আগের বছরের তুলনায় 4.7%-এই গ্রোথ করেছে। মানে আগের বছর গভর্নমেন্টের বাজেট যদি 100 টাকা হয়, এবছর 104 টাকা 70 পয়সা বাজেট, অ্যাকচুয়াল বাজেট ইনফ্লেশন বাদ দিয়ে, যেটা খুব বেশি ভালো বলা যেতে পারে না। এবার ব্যাপার হচ্ছে কোন সেক্টরের মধ্যে গভর্নমেন্টটা অ্যাকচুয়ালি স্পেন্ডিং বাড়িয়েছে। এবার দেখুন প্রথমে আমরা আসি, আমি প্রথমে ডিসকাস করে দিই শর্টের মধ্যে যে দেখুন ন্যাশনাল হাইওয়ে যে সেক্টর, সেখানে দেখুন আগে 2026-27 এখানে ছিল 1,70,000 থেকে বাড়িয়ে 1,87,000 করেছে, যেটা আপনি যদি ওভারঅল নমিনাল গ্রোথ দেখেন, মানে নর্মাল নাম্বারসে গ্রোথ দেখেন তাহলে দেখবেন 10% গ্রোথ, কিন্তু যদি WPI ইনফ্লেশন যদি বাদ দেন তাহলে দেখবেন এর গ্রোথ অ্যাকচুয়াল গ্রোথ হচ্ছে 6.6%। তো এটা কোন সেক্টর থেকে আছে? এটা হচ্ছে রোড অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর থেকে। আবার দেখুন নিউ রেলওয়ে লাইন্স, এখানে দেখুন যেটা 30,000 কোটি টাকা আগেরবার করেছিল সেটা আবার 36,000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছে, তার মানে কি 20% ধারে কাছে গ্রোথ, কিন্তু অ্যাকচুয়ালি নয়, ইনফ্লেশন বাদ দিন 16.5% গ্রোথ। তো আমরা সবসময় গ্রোথ দেখবো এই রিয়েল গ্রোথ, মানে ইনফ্লেশন বাদ দিয়ে যে গ্রোথটা রয়েছে, মানে WPI ইনফ্লেশন বাদ দিয়ে সেই গ্রোথটাই ধরবো। তো সব থেকে বেশি হাইয়েস্ট গ্রোথ কোথায় রয়েছে? দেখুন জল জীবন মিশনে দেখুন হাইয়েস্ট গ্রোথ করছে, 294.7% গ্রোথ করছে, মানে বিশাল বড় গ্রোথ। হাইয়েস্ট গ্রোথ কোথায় সব থেকে বেশি গ্রোথ হচ্ছে? মানে জল জীবনে গ্রোথ করছে, যেটা পাইপ অ্যান্ড ওয়াটার সেক্টরকে বেনিফিট দিতে পারে। মানে তাই নজর রাখুন যে পাইপ অ্যান্ড ওয়াটারের উপর কোন কোন ধরনের স্টকসগুলো রয়েছে, কোন ধরনের স্টক এই সেম সেক্টর মানে পাইপ অ্যান্ড ওয়াটার সেক্টরের মধ্যে রয়েছে। আর পরেরটা দেখুন 1.3 দেখার দরকার নেই। তারপর দেখুন 144% গ্রোথ কি আছে? PMAY আরবান হাউজিং। আরবান হাউজিং মানে কি? নতুন বাড়ি বানাবে, তার মানে এটা কি গ্রোথ হচ্ছে? এটা হচ্ছে রিয়েল এস্টেটের উপর গ্রোথ। তো রিয়েল এস্টেট সেক্টরের দিকে বিশেষ নজর রাখুন। তার মানে কি আমাদের ফার্স্ট কোনটা পেলাম? পাইপ অ্যান্ড ওয়াটার, তারপরে রিয়েল এস্টেট। এবার আপনি বলার জন্য বলতেও পারেন যে রেলওয়েটাও ভালো, কিন্তু 26% গ্রোথ করেছে। আমার যে বিশাল ভালো লাগছে তা আমার লাগছে না। তো 26% মানে আগামী দিনের জন্য, ফিউচারের জন্য যে বিরাট অপরচুনিটি রয়েছে তা নয়, হয়তো এই এক বছরেই গ্রোথ শেষ হয়ে যাবে।
26% তো করেছে আলটিমেটলি, কিন্তু যেখানে 200% 300% করছে, মানে সেটা লং টার্ম ক্যাপেক্স প্ল্যান রয়েছে। তো সবসময় মনে রাখতে হবে লং টার্ম ক্যাপেক্সের দিকে মনে রাখতে হবে, কারণ আপনি যদি কোনো থিমের মধ্যে ইনভেস্ট করেন সেটা তো লং টার্ম হতে হবে। যেমন ধরুন ডিফেন্স থিম প্রায় 3-4 বছর ধরে চললো, তারপরে এখন একটু থেমে আছে। তা আপনাকে থিম সিলেক্ট সেটাই করতে হবে যেটা অনেক বছর ধরে আগামী দিনে চলতে পারে। তো এরপরে এরকমই পার্সেন্টেজে বেড়েছে। তার নেক্সট কী রয়েছে দেখুন, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এই স্টক মার্কেটে ফায়দা নিতে চান, যারা এই স্টক মার্কেট এখন নিচে পড়ে আছে, যারা বেনিফিট নিতে চাইছেন, মানে ইনভেস্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্টের জগতে নতুন রয়েছেন, স্টক মার্কেটে ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান এবং নতুন জিরোধারও লিঙ্ক রয়েছে। আপনি এখনই যান ডেসক্রিপশন আর পিন কমেন্ট চেক আউট করুন। সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার একটিও টাকা লাগে না, কোনো এক্সট্রা চার্জেস লাগে না, বরং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনি একটা বেনিফিট পাবেন। আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে বুলাব বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন। আমরা অ্যাঞ্জেল ওয়ান বা 030 সাথে আপনার প্রবলেমটা ডাইরেক্টলি কথা বলে অন প্রায়োরিটি সলভ করে দেবো। এটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এই ইনভেস্টমেন্টের অপরচুনিটি একদম মিস করবেন না। মার্কেট ডাউনে আছে, মানে আলটিমেট অপরচুনিটি রয়েছে। তাই এখনই যান ডিসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো চলুন আমাদের নেক্সট যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে কি দেখুন 65% গ্রোথ। এটা মোটামুটি ধরে যাওয়া যেতে পারে। এটা হচ্ছে হাউজিংয়ের মধ্যেই রয়েছে, পেন্ট অ্যান্ড হোম। তো হাউজিং পিএম রুরাল হাউজিংয়ের উপর দেখুন, পেন্টের উপরেও কিন্তু গ্রোথ এর মধ্যে রয়েছে। তো 65%, তো এটা আমরা দেখলাম। কিন্তু হ্যাঁ, সবার লাস্টে দেখবো মোটামুটি 100% উপরেগুলো আগে একবার দেখে নিই। তো 65% ধরলাম, এটাও খারাপ লাগছে না আমার। এবার ব্যাপার হচ্ছে 50-র উপরে থাকলে মোটামুটি ভালো বলতে পারেন, 100-এর উপরে থাকলে অবশ্যই নজর দিতে হবে। আর এবার হচ্ছে আরবান চ্যালেঞ্জিং ফান্ড। দেখুন এখানে কি, এটাতে কি করা হবে, এটা আরবান ইনফ্রার উপর জোর দেওয়া হচ্ছে, যেটাতে 900% প্রায় 896%-এর গ্রোথ রয়েছে। মানে এখানে তো 900%, ইনফ্লেশন বাদ দিলে 896%-এর গ্রোথ। তো এটার দিকে নজর রাখুন, এই সেক্টরের দিকে নজর রাখুন। নেক্সট হচ্ছে কি পিএম গ্রাম সড়ক যোজনা। গ্রাম সড়ক যোজনাতে কী হবে, রুরাল ইনফ্রার উপর জোর দিন, যেগুলো ইনফ্রা প্রজেক্ট আছে, যেগুলো রোড কনস্ট্রাকশন করে, সেখানেও 69% গ্রোথ। তারপরে এটা বাদ দিলাম, তারপরে দেখুন 58% গ্রোথ। আদার ইকুইপমেন্ট অফ ডিফেন্সের দিকে বেশি নজর রাখুন। দেখুন ডিফেন্স সেক্টরের উপর গভর্নমেন্ট স্পেন্ডিং যে বিরাট বাড়িয়েছে তা কিন্তু নয়, কিন্তু বেশ কিছু সেগমেন্টের উপর স্পেন্ডিং বাড়িয়েছে। যেমন ধরুন ডিফেন্সের ইলেকট্রনিক সেগমেন্ট, মানে যেগুলো ডিফেন্সের ইলেকট্রনিক বা পার্টস কম্পোনেন্টস যেগুলো অ্যাকচুয়ালি ড্রোনে ইউজ হয়, সেই ধরনের জিনিসগুলোর চাহিদা এখন বাড়ছে। তো গভর্নমেন্ট কিন্তু এর উপর ফোকাস করছে, এর উপর অনেক খরচা করছে, R&D করছে। তো এখানে 58% গ্রোথ আছে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইন ডিফেন্স, তো ডিফেন্সের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেসব কোম্পানি বানায় নজর রাখুন। আশা করছি আপনি নাম জানেন কী কোম্পানি। তো যদি না জানেন কমেন্টে জানান, আমি অবশ্যই এটা নিয়েও ভিডিও বানাবো যে এই সেক্টর থেকে কোন কোন স্টক ভালো রয়েছে। তো আমি চাই আপনি একটু রিসার্চ করুন এবং নিচের কমেন্টে জানান, বাকিদেরকে একটু হেল্প করুন যে যেই সেক্টরগুলো আমি বলছিলাম সেই সেক্টর থেকে বেস্ট কোম্পানি কোনগুলো রয়েছে, যেগুলো থেকে ভালো মার্কেট ক্যাপ রয়েছে, ভালো সেলস করছে, ভালো প্রফিট করছে, এরকম কোম্পানি কোনগুলো রয়েছে। তো আসুন কমিউনিটির মধ্যে একটু আমরা কমিউনিটি বানিয়ে নিয়ে থাকে। তো একটু আলোচনা করুন কমেন্টের মধ্যে, আমিও আপনার কমেন্ট পড়বো। যে কমেন্ট আমার ভালো লাগবে সেটাতে আমি লাভ রিয়াকশনও দেবো এবং সঙ্গে আমি ডাইরেক্টলি এনগেজ হবে সেই কমেন্টে। তো এটা কিন্তু আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্টে লিখে জানান। আর নেক্সট হচ্ছে কি নেভাল ফ্লিট। এটার উপর দেখুন নেভাল ফ্লিট শিপ বিল্ডিংয়ের মধ্যে রয়েছে, 13% গ্রোথ রয়েছে। তো দেখা যেতে পারে, কিন্তু এটা লাস্ট আমরা ভাবনা চিন্তা করবো। আর ডিফেন্স রিসার্চে দেখুন 9%, মানে R&Dতে 9%-এর গ্রোথ রয়েছে। আগেরবার যা গ্রোথ করেছিল, আগেরবার কত দিয়েছিল 15,000 কোটি টাকা, সেখান থেকে বাড়িয়ে 17,000 কোটি টাকা করা হয়েছে। তো ডিফেন্স রিসার্চের দিকেও একটু নজর রাখুন, যেগুলো ডিফেন্স রিসার্চের মধ্যে রয়েছে। আর নেক্সট হচ্ছে কি এরোস্পেস। এখানে এরোস্পেসে দেখুন 4.9%, এতটা ভালো লাগছে না আমার। সেমি কন্ডাক্টার্স, গভর্নমেন্টের বিশেষ ফোকাস। কী করেছে গভর্নমেন্ট, 4,300 কোটি টাকা থেকে দুম করে বাড়িয়ে 82%-এর গ্রোথ। সেমি কন্ডাক্টার্সের দিকে নজর রাখুন। আর নতুন একটা স্কিম নিয়ে এসেছে, কি স্কিম, ইন্ডিয়া সেমিকন মিশন, ইন্ডিয়া সেমি মিশন, মানে সেমি কন্ডাক্টর মিশন। এটার দিকে বিশেষ নজর রাখুন। সেমি কন্ডাক্টর রিলেটেড স্টকসগুলো দিকে বিশেষ নজর দিন। আর এরপর আছে অটো অ্যান্সিলারি, PLI স্কিমের জন্য বেনিফিটেড হবে, 180%-এর গ্রোথ রয়েছে অ্যান্সিলারি সেক্টর। তারপরে দেখুন 226%-এর গ্রোথ। কিছু আছে কনজিউমার ডিউরেবলস, মানে হোয়াইট গুডস, এটার উপর নজর দিন। আর কি রয়েছে 1000%-এর উপরে গ্রোথ, প্রায় 1100। প্লাগ অ্যান্ড প্লে ইন্ডাস্ট্রিজ, কিসের আছে, এটা আছে রিয়েল এস্টেটের উপর। তো রিয়েল এস্টেটের প্লাগ অ্যান্ড প্লে যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা দিকে খোঁজ করুন, সেটা দিকে রিসার্চ করুন এবং নিচে কমেন্টে জানান। জাস্ট গুগল সার্চ করুন, দেখুন, একটু রিসার্চ করুন, নিজেও একটু পরিশ্রম করুন, তাহলে বুঝবো যে আমরা বুলাব বেঙ্গল কমিউনিটি কতটা স্ট্রং হচ্ছে, সেটা আমিও তো বুঝতে পারবো। তো একদম যান, নিচে কমেন্টে জানান। আর চিন্তা নেই, ভিডিও চাইলে ভিডিও নিয়ে আসবো আপনার জন্য। আর নেক্সট হচ্ছে কি আইটি সার্ভিসেস, 21% গ্রোথ, ভালো লাগছে না, ভালো লাগছে না। SME গ্রোথ, মানে SME গ্রোথ আছে কি NBFC ব্যাঙ্কিং সেক্টরের দিকে, এটাতেও একটু ফোকাস করতে পারেন। তারপর 26% গ্রোথ বাদ, 11% গ্রোথ বাদ, 896% গ্রোথ। ব্যাটারি স্টোরেজ খুব দরকার কিন্তু আমাদের দেশে ব্যাটারি স্টোরেজের। তো ব্যাটারি সেক্টর আমাদের যে গ্রোথ রয়েছে ব্যাটারি সেক্টরে, সেটার দিকে বিশেষ নজর রাখুন। গভর্নমেন্ট আলটিমেট ফোকাস করছে। 100 কোটি টাকা স্পেন্ডিং করেছিল 2025-26-এ, সেখান থেকে বাড়িয়ে 1000 কোটি, 100 থেকে 1000 জাম্প দেখুন আপনি।
তো এরপরে রয়েছে গ্রিন ইউটিলিটিস, এটাও নিউ স্কিম রয়েছে। এখানে 500 কোটি টাকা কার্বন ক্যাপচার ইন্ডাস্ট্রিতে রয়েছে। এখানে গ্রিন ইউটিলিটিস যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা রিসার্চ করুন, বার করুন আপনি। আর নেক্সট হচ্ছে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট যারা কাজ করে, যেসব কোম্পানি কাজ করে ইলেকট্রিক্যাল লাইন, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের দিকে যারা কাজ করে তাদের দিকে একটু নজর দিন। তো 84%-এর উপর গ্রোথ এখানে রয়েছে। আর নেক্সট হচ্ছে কি ভিভি রাম নিউ স্কিম, এটাও একটা এফএমসিজি সেক্টর, এটার উপর নজর দিন। নেক্সট হচ্ছে কি ফার্টিলাইজার সেক্টরের মধ্যে দেখুন 60%-এর গ্রোথ রয়েছে, এটার দিকেও নজর দিন। আর তারপরে রয়েছে 18%, বাদ দিলাম আমরা, 18% দেখবো না। ইন্টিগ্রেটেড টেক্সটাইল প্রোগ্রামের দিকেও নজর দিন, এটা নতুন নিয়ে আসা হয়েছে, কিন্তু আলটিমেটলি কিছুই ছিল না। তো ইন্টিগ্রেটেড টেক্সটাইল প্রোগ্রামের দিকে 1,500 কোটি টাকার অ্যাসেট অ্যালোকেট করা হয়েছে, যেটা একদম নিউ। তো নজর দিন বিশেষ টেক্সটাইল প্রজেক্টের দিকে। আর রিসেন্টলি বাংলাদেশে অনেক রকম টেক্সটাইল কোম্পানিজ বন্ধ হয়ে যাচ্ছে, তারা বেনিফিট পাচ্ছে না। তো আমরা ইউ এর সাথে যে ডিল করেছে সেটাতেও কিন্তু বেনিফিট পাবো। তো এটার দিকেও নজর কিন্তু আপনাকে দিতে হবে। 41% গ্রোথ রয়েছে রেসিডেন্সিয়াল স্কুল, এটা কি বিল্ডিং অ্যান্ড মেটেরিয়ালসের উপর রয়েছে, ঠিক আছে। তো এরপর আছে হেলথ কেয়ারের মধ্যে কী আছে, বায়োফার্মা, এটা একটা নতুন করা হয়েছে, 500 কোটি টাকার দেওয়া হয়েছে। বায়োফার্মা ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দিন, বিশেষ কিন্তু বুম আসতে চলেছে বলে আমার ফিল হচ্ছে এটাতে। নেক্সট হচ্ছে কি ট্যুরিস্ট সার্কিটে কী আছে, হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এটা তো অলরেডি বুম চলছেই, তো এটা আবারও গভর্নমেন্ট পুশ দিয়ে দিচ্ছে, তাহলে ভাবুন কীরকম ব্যাপার চলছে। আর মিডিয়া অ্যান্ড গেমিং সেক্টর, এভিজিসি ট্যালেন্ট ডেভেলপমেন্ট, এটাতে 250 কোটি টাকার একটা ফান্ডিং দেওয়া হয়েছে। যদি খুব বড় অ্যামাউন্ট কিন্তু নয়, ঠিক আছে, খুব বড় অ্যামাউন্ট নয়। তো এই সমস্ত সেক্টর যেগুলো নিয়ে আমি ডিসকাস করলাম, এই সেক্টরগুলো আপনারা নিচে আসুন, কমেন্টে জানান। তো কমেন্টে একটু সবার মধ্যে ডিসকাস করুন, সবার সাথে নলেজ শেয়ার করুন। আপনার যদি কিছু এক্সট্রা নলেজ থাকে সেটা শেয়ার করুন। অন্য কারোর নলেজ যদি আমার পছন্দ হয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন। অবশ্যই কিন্তু রিসার্চ করে আমাকে জানাবেন। তো এরপরে আমরা ডিসকাস করবো যে কোন সেক্টরে গভর্নমেন্ট ফোকাস সরাতে শুরু করেছে, মানে আমাদেরকেও একটু ফোকাস এখান থেকে সরাতে হবে। কোন সেক্টর সেটা ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে এখন ভিডিওতে অনেক বেশি মানুষ লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন আমি জানি হয়তো আপনারা সাবস্ক্রাইব করতে চান কিন্তু হয়তো ভুলে যান, কিন্তু দেখুন সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন এবার আমরা সেই সেক্টর নিয়ে, মানে ভিডিও থার্ড পার্টে চলে এসেছি, সেই সব সেক্টর নিয়ে আলোচনা করবো যেখানে গভর্নমেন্টের ফোকাস সরে যাচ্ছে। তো কোন সেক্টর দেখুন যেটা নেগেটিভ, মানে ডিক্রিজ হচ্ছে কোথায়, ফার্টিলাইজার সাবসিডি ডিক্রিজ হচ্ছে 11%, এগ্রিকালচারাল ফার্টিলাইজারের উপর ডিক্রিজ হয়েছে। অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের উপর 23% সাবসিডি ডিক্রিজ হয়েছে। সাবসিডি ডিক্রিজ মানে এখানে ভালো সেলিং আসবে না বা আলটিমেটলি স্পেন্ডিং বাড়বে মানুষের, তো এটার দিকে একটু ফোকাস গভর্নমেন্ট আস্তে আস্তে সরাচ্ছে। 70% ডাউন হয়ে গেছে কোথায়, রুরাল সেক্টরের দিকে। তো রুরাল ইকোনমিক্যাল সেক্টর যেগুলো 70% ডাউন হয়েছে সেটাও দেখতে পারেন। 43% ডাউন হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের দিকে। তো নেক্সট হচ্ছে কি ফার্টিলাইজার সেক্টর, অলরেডি বললাম। রেল ইঞ্জিনিয়ারিং সেক্টর, যে রেলওয়ের উপর অবশ্যই গভর্নমেন্ট ফোকাস করছে বেশ কিছু জায়গাতে স্পেন্ডিং কমাচ্ছেও, সেটা হচ্ছে ট্র্যাক রিনিউয়েবলসের দিকে স্পেন্ডিং কমাচ্ছে। তার ফুড এফএমসিজির দিকে 4.2% কমিয়েছে, মানে এমন কিছু কমায়নি, মোটামুটি নেগলিজেবল। 23% দেখুন রেলওয়ে ইনফ্রার উপর কমিয়েছে, মানে রেলের বেশ কিছু জায়গাতে বাড়িয়েছে, বেশ কিছু জায়গাতে কমিয়েছে। তো রেল ইন্ডাস্ট্রিতে কিছু কম কিছু বেশি মিলে চলছে। তো আলটিমেটলি আমরা সেগুলোই দেখবো যেগুলোতে বাড়িয়েছে ফোকাস 80%, 90%, 200% এগুলো। আর নিউ স্কিম যেগুলো আছে সেগুলোর দিকেও আপনি নজর রাখতে পারেন। আর যেগুলোতে কমিয়ে দিয়েছে সেগুলো আমরা অবশ্যই ফোকাস সরানোর জন্য নজর রাখতে পারি। তো আশা করছি এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করতে পারলাম নাম্বার 1 এসটিডি কেন নিয়ে এসেছে, যেটা কেউ বলছেন আপনাকে। নাম্বার 2 কোন সেক্টরে গভর্নমেন্ট আস্তে আস্তে স্পেন্ডিং বাড়াচ্ছে, যেটা আমাদেরকেও নজরে রাখতে হবে, যেটা কেউ বলছে না। এবং নাম্বার 3 কোন সেক্টর থেকে নজর সরাতে হবে, ইম্পর্টেন্ট সব থেকে বেশি, যে সরে আসতে হবে কোথা থেকে। তো আশা করছি ইউনিয়ন বাজেট নিয়ে আপনার যত রকম মনে ডাউট ছিল আজকে সব কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি। স্টক মার্কেট রিলেটেড যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি। দেখুন এছাড়াও গভর্নমেন্ট আরও অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করেছে যেগুলো আদার্স প্রয়োজনে কাজে লাগবে, স্টক মার্কেটের সাথে বিশেষ ইম্পর্টেন্ট নয়। তাই যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি একদমই বাদ দিয়েছি, সেগুলো অন্য কারোর জন্য টপিক। কিন্তু আমাদের যেগুলো টপিক, আমাদের স্টক মার্কেটের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ক্যাপিটাল মার্কেটের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, আজকের ভিডিওতে সেই সমস্ত কিছু আমি আপনাকে ইন ডেপথ বুঝিয়েছি। তাই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখন অবধি ইনভেস্টমেন্টস জার্নি শুরু করেননি, মার্কেট এখন অনেক নিচে রয়েছে, 200 EM এর নিচে রয়েছে, মানে 200 EM এর নিচে চলে গেছিলো, তার উপরেই এখন ধারে কাছে ট্রেড করছে। তো আলটিমেটলি এটা হচ্ছে অপটিমাম অপরচুনিটি। মার্কেট যত কারেকশন করবে তত আমাদের কাছে অপরচুনিটি থাকবে, তাই এই অপরচুনিটিকে কাজে লাগাতে পারেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। তাই ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক চেক আউট করতে ভুলবেন না। একদম যান এবং অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধা থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন আজই। আর মিনিমাম 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট আজ থেকে শুরু করে দিন। অনেক ধন্যবাদ।